ওকে, সো আমরা 11 নম্বর চ্যাপ্টার দেখছিলাম। মোটামুটি নেটওয়ার্ক সেগমেন্টেশন পর্যন্ত আমরা ভালোভাবে দেখেছি। সাবনেট এর এটা অক্টেট বাউন্ডারির মোটামুটি এগুলো আমরা কভার করে গিয়েছি। এইদিকে ভিডিওগুলো আমরা ওই দিন দেখতে পারিনি, সো একটু দ্রুত আমরা ভিডিওগুলো একটু দেখে ফেলি। সিস্টেমের সাউন্ডটা শেয়ার করে নেই। ওকে, হ্যাঁ। Now, I want to take a moment to point out that subnetting makes sense from the binary perspective. In other words, when we take the IP address and the subnet mask and convert them to binary, I have the IP address on this row here, I have the সো আমাদেরকে এই সাবনেট মাস্কিং করার জন্য আসলে বাইনারিতে কনভার্ট করা লাগবে। বাইনারিতে নিয়ে আমরা কাজ করাটা সবচেয়ে সুবিধাজনক। subnet mask on this row converted to binary, that the computer and the router are able to logically and or combine the IP address and the subnet mask and find the network address. In other words, this ANDing process is a logical process of ANDing. So a true and a true makes a true, 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 false and a true makes a false. And if we do that and logically and the IP address with the subnet mask, we get the network address. So 192.168.1.10 logically ANDed with 255.255.255.0 produces the 192.168.1.0 network. সো আমরা এটা খুব ভালো করেই জানি যে একটা নেটওয়ার্কের অ্যাড্রেস পেতে হলে একটা আইপি অ্যাড্রেস থেকে এটা সাবনেট মাস্কের সাথে এন্ড করতে হয়, তারপরে পাওয়া যায়। This is at the core of the IPv4 address and subnet mask and subnetting in general. What about non-classful subnet masks? We've seen that the class C subnet mask is /24. We've seen the class B subnet mask /16 and the class A subnet mask /8. But what if we use classless masks? In other words, what if we have a সো এর আগে আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং দেখেছি, সেখানে মাস্কগুলো নির্ধারিত ছিল যে এ এর জন্য এ, ক্লাস এ এর জন্য /8, বি এর জন্য /16 এবং /24 হচ্ছে ক্লাস সি এর জন্য। সো এরকম আমরা যদি ক্লাসফুল অ্যাড্রেসিং না ইউজ করে ক্লাসলেস মাস্ক ইউজ করি, ক্লাসলেস অ্যাড্রেসিং ইউজ করি, তাহলে কিভাবে জিনিসটাই হবে? যেমন /24 এর জায়গায় 25 ইউজ করলাম, 16 এর জায়গায় 18 ইউজ করলাম, /8 এর জায়গায় /12 ইউজ করলাম, তাহলে কিভাবে হবে সেটা একটু আলোচনা করছে। /25 subnet mask or a /18 subnet mask, creating a 255.255.192.0 subnet mask, or for that matter, a /12 subnet mask, 255.240.0.0. How does that work, and how does that change the networks that are created by the combination of the IP address and the subnet mask? This is called subnetting. I'll explain it using an example. So এটাকে বলা হয় সাবনেটিং scenario. Let's start with a classic Class C network like 192.168.1.0 with a /24 or 255.255.255.0 subnet mask. If we want to subnet this 192.168.1.0 network, what we need to do is go into the subnet mask in binary, which we can see on this row right here. And what we do is, to change the subnet mask, we borrow bits from the host portion of the address. This is done from left to right. So I could take this first 0 here on the left and change it to a 1. And now I've effectively changed the subnet mask from /24 to /25. সো সাবনেটিংটা হচ্ছে মূল যে নেটওয়ার্কটা আছে এইটাকে আরো কয়েকটা নেটওয়ার্কে ভাগ করে, অর্থাৎ হোস্ট বিট থেকে কিছু বিট নেটওয়ার্ক পোরশনে নিয়ে এসে এটার মধ্যে নেটওয়ার্ক সংখ্যাটা বাড়ানো। নেটওয়ার্কটা ডোমেইন, অর্থাৎ এই নেটওয়ার্কে কতগুলা হোস্ট থাকতে পারবে সেটা কমে আসবে, কিন্তু নেটওয়ার্কের সংখ্যা আমার বাড়বে। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে আরো কয়েকটা নেটওয়ার্ক তৈরি করা, এইটাকেই বলতেছে মেইনলি সাবনেটিং। সো যে কয়টা বিট নিব হোস্টের কাছ থেকে, যে কয়টা বিট নিব তার উপরে নির্ভর করবে এটাকে আমরা কতটা সাবনেটিং বা কতটা সাবনেট এখানে তৈরি করতে পারবো। যেমন এইখানে হোস্ট পোরশন থেকে 1 বিট ধার নিয়েছে, সো আমাদের মূল যে নেটওয়ার্কটা এটার মধ্যে জাস্ট দুইটা সে ভাগ করতে পারবে। একটা হচ্ছে ওই যে 1 বিট ধার নিয়ে যেটা নিল সেই জায়গায় আইদার 1 বসাতে পারবে অথবা 0 বসাতে পারে, মানে মূল অ্যাড্রেসের কথা বলতেছি। সাবনেট তো এটাই, এখানে 1 দিয়েছে, তার মানে হচ্ছে ওই সাবনেটটার, অর্থাৎ যে দুইটা সাবনেট তৈরি হবে তাদের সাবনেট মাস্ক হচ্ছে এটা, যে মাস্কটা এখন সে লিখতেছে এটা, ঠিক আছে? In other words, if I convert this back to decimal, it's now 255.255.255.128. This completely changes the nature of the network. We now have a /25 subnet mask, and we only have 7 host bits. So এটা /24 থেকে /25 হয়ে গেল এখন
এই সাবনেট মাস্ক। So starting from a /24, we now have borrowed 1 bit from the host portion. We call this 1 bit a subnet bit. If we look at it from the perspective that we সেটাকে অনেক সময় এসএন দিয়ে, ওই বিটগুলোকে এসএন দিয়ে দেখানো হয়, অর্থাৎ সাবনেট বিট বোঝানোর জন্য। started with /24, we've added 1 bit. So we could say that subnet bits, we now have 1 bit, or 2 to the first power, creating 2 subnetworks. Host bits, we have 7 zeros now. So host bits are 2 to the 7th power, or 128, minus 2 for the network address and the broadcast address, leaving us with a total number of possible hosts on the subnets of 126. So by borrowing 1 bit from the host portion of the address, we create 2 subnetworks, each subnetwork with 126 hosts. The subnetworks are the 192.168.1.0/25 subnetwork and the 192.168.1.128 subnetwork /25. সো এটা হচ্ছে এই যে বললাম যে একটা বিট, অর্থাৎ হোস্ট পোর্শন থেকে একটা বিট নেওয়ার ফলে একবার আমি যদি এখানে 0 বসাই, আরেকবার যদি 1 বসাই, তাহলে একবার আসতেছে 0, আর এই 1 বসানোর ফলে এটা হয়ে যাচ্ছে 128। ঠিক আছে, তাইলে একবার হচ্ছে 0 বসতেছে, আরেকবার হচ্ছে 128 বসতেছে। তো এই দুইটা হচ্ছে এই দুইটা সাব নেটওয়ার্কের অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, সোজা কথা। ঠিক আছে। 5. We can prove that this is the case using logical ANDing to prove how the router or a computer would take an IP address with this particular /25 subnet mask and derive the resulting network address. In other words, let's put in a host address. I'll put in the host address here, and I'll say let's put in the address 68. So I changed this to a 68. So now we've got host 192.168.1.68. So this needs to be a 4-bit here. So now we have 68. If we logically AND the IP address here with our new subnet mask /25 here, let's see the result. We'll get a 1, a 1, a 0, 0, 0, 0, 0. So that's 192. And then here, the result is 101, 01, 168. And then all zeros here and a 1. This is a 1. And now if we look at this last octet, a false and a true makes a false. A true and a false makes a false. And then we get all zeros here. So the address, the network address, is the 192.168.1.0 network. So host number 68 is on the 0 network. Well, this makes sense because if the next subnet is 1, সরি, কোন একটা হোস্ট কোন নেটওয়ার্কে, কোন সাবনেটে আছে সেটা আমরা জাস্ট লজিক্যাল এন্ড করে পেয়ে যাচ্ছি। নতুন যে সাবনেট বা নতুন যে আমার সাবনেট মাস্ক, এটার সাথে ফিল্টার করেই পেয়ে যাচ্ছি। সো 68 যে এটা আমরা পাচ্ছি যে 192.168.1.0 এই নেটওয়ার্ক, এই সাব নেটওয়ার্কের মধ্যেই আছে, এবং লজিক্যালি এটাই কারেক্ট, কারণ হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত এই নেটওয়ার্কের মধ্যেই থাকবে, আর 128 থেকে 255 পর্যন্ত এই পরের নেটওয়ার্কে যাচ্ছে। 128, if we put in a host address larger than 128, we'll see if it falls in this subnetwork. So let's change it slightly. I'll change the host address to 138. So now I'll change this, put that as 0. So there's a 128 bit. I'll make this a 1, and I'll put a 1 here. So 128 plus 8 plus 2 is 138. If we do the ANDing again, we see that a true and a true makes a true, and then we have falses all the way. And now the resulting network address is 128. So when we take the IP address with the /25 subnet mask, we see that the network address is 192.168.1.128. So we've created 2 subnetworks from the single 192.168.1.0/24 network. We've created 2 subnetworks. সো 128 এর বেশি একটা হোস্ট নেওয়া হলো 138, এটা থেকে দেখা গেল যে এন্ড করে দেখা যাচ্ছে যে এটা আসলে পরের সাবনেটটার মধ্যে পড়তেছে। The subnetworks go from 1.0 all the way up to 1.127, with 0 being the network address and 127 being the broadcast address. And the second subnetwork starts at 128, so this is the network address because it's the first address, all the way up to 255, and since this is the last address, this is the broadcast address. In other words, the first address in the subnet is the network address, and the last address in the subnetwork is the broadcast address. This process is called subnetting. সো সাবনেটিং সম্পর্কে আমরা একটা সুন্দর ওভারভিউ পেয়ে গেলাম। এখানে ম্যাজিক নাম্বার সম্পর্কে কিছু বলবে, বাট এই ভিডিওটা আসলে মোটামুটি ভালোই বড় আছে। আচ্ছা, তারপরে আমরা একটু টেনে টেনে যাওয়ার চেষ্টা করব।
ম্যাজিক নাম্বার সম্পর্কে আপনারা জানেন আগে থেকেই, তারপরে একটা ওভারভিউ এখানে দিবে। This video focuses on subnetting and how to find your subnetworks easily and quickly using the magic number trick. Let's say we're subnetting a 192.168.1.0 network /24. I have the IP address and subnet mask in decimal here, and I have them listed in binary here, the network portion of the subnet mask and the host portion of the subnet mask. To subnet this network, what I can do is I can borrow 1 bit from the host portion of the subnet mask, and now I have 1 subnet bit. This changes the subnet mask for /24 to /25. If I borrow 1 bit from the host portion, I have 1 bit, or 2 to the first power, makes 2 possible subnetworks. The subnetworks I've created are the 192.168.1.0 subnet and the 192.168.1.128 subnet, both /25. The hosts on each network are 126 usable hosts. We have 7 zeros here, and 2 to the 7th power is 128, minus 2 makes 126 usable hosts per subnet. If I decide to borrow 2 subnetwork bits from the host portion of the original 192.168.1.0/24 network. সো দুইটা বিট নিয়ে, দুইটা হোস্ট পোর্শন থেকে দুইটা নিয়ে /24 থেকে 26 করে ফেলা হচ্ছে। সো দুইটা বিট দিয়ে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4টি সাব নেটওয়ার্ক তৈরি হবে, এবং এই 4টা সাব নেটওয়ার্কের 4টা নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে পাচ্ছে। এরপরে আসলে 27 আরেকটা বিট নিবে, এগুলো করে মানে 2 টু দি পাওয়ার অর্থাৎ প্রতিবার 2 করে গুণ হয়ে এই ধরনের সাবনেট বাড়তে থাকবে। এটা একটু দেখেন। I now have /26. I borrowed 2 bits, so now I have 2 to the 2nd power of subnet bits. So I have effectively 4 subnetworks. The 4 subnetworks are listed here. For host bits, I have 6 zeros in the host portion of the address, and 2 to the 6th power is 64. Minus 2 for each subnet makes 62 usable hosts per subnet. The subnetworks that are created are the 192.168.1.0 subnet, the 64 subnet, the 128 subnet, and the 192 subnet. Notice how the number of borrowed bits and the number of host bits determines a lot about the subnet. If I borrow 3 subnetwork bits, I now have a /27, so it goes from /24 to /27. সো 8টা হয়ে গেল। I have 3 subnet bits. 2 to the 3rd power is 8. 2 times 2 times 2 is 8. And you can see that I now have 8 subnets, or 8 subnetworks, created from the original 192.168.1.0 network. Each subnet is now /27. Notice that there are now 32 hosts, or 30 usable hosts per subnetwork. We could go প্রতিবার নেটওয়ার্ক হোস্ট পোর্শনে ইউজেবল হোস্টের সংখ্যা আসলে আগের সাবনেটটা থেকে অর্ধেক হয়ে তার চেয়ে একটা কম হচ্ছে আর কি। অর্থাৎ প্রথমে ছিল 254টা, তারপরে ওইটা থেকে অর্ধেক হলে 127, 127 থেকে 1 বিয়োগ করলে 126টা। তো এর পরেরটাতে হলো 126টা, 126 এর আবার অর্ধেক করলে পরে হচ্ছে কত, 63, 63 থেকে 1 বিয়োগ করলে 62টা, তারপরে ভাগ করার পর 62টা, এরকম করতে করতে এখন হলো 32টা বা অ্যাকচুয়ালি 30টা আর কি ইউজেবল অ্যাড্রেস এক একটা নেটওয়ার্কের মধ্যে পাওয়া যাচ্ছে আর কি। এবং নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো সব এখানে সুন্দরভাবে লিস্ট করে দেওয়া আছে। /28, and now I have 4 subnetwork bits. Notice that the subnet mask has changed from 255.255.255.0 when it was /24 to now 240. I now have 16 subnetworks, or 2 to the 4th power, and there's 2 to the 4th power of hosts per network. So there's 16 or 14 usable host addresses per subnet. Borrowing 5 bits looks like this, and borrowing 6 bits looks like this. I've now borrowed 6 bits from the original 8-bit host. সো এখানে এখন কয়টা বেড়ে, জাস্ট 2টা বিট বাদে 8টা বিট এখানে আছে। 2 টু দি পাওয়ার 8টা সাবনেট এখানে তৈরি হয়েছে /30 portion of the original /24 network, and I now have 2 to the 6th power of possible subnetworks, meaning I have 64 subnets. 64 The host subnet portion of the address is now only 2 bits, or 2 to the 2nd power, meaning there's only 4 host addresses per subnet. Now, if you have 4 host addresses, you have to leave room for the network address and the broadcast address, so 4 minus 2 leaves only 2 usable hosts per subnet. Typically, on a LAN, we do not go higher. সো এর চেয়ে বেশি আর সাবনেটিং আমরা করি না, কারণ হচ্ছে এই 2 বিট দিয়ে 4টা হোস্ট তৈরি করা সম্ভব। 4টা হোস্টের মধ্যে 2টা চলে যায় হচ্ছে কোথায়, নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট, তাহলে থাকে ইউজেবল আর 2টা। সো এখন যদি আরো একটা বিট নিয়ে নেন তাহলে আসলে নেটওয়ার্ক আর ব্রডকাস্ট ছাড়া আর কিছুই থাকবে না, ইউজেবল আইপি অ্যাড্রেস কোনো থাকবে না। তো এই জন্য এর চেয়ে বেশি /30 চেয়ে বেশি নেটওয়ার্ক পোর্শনে আর নেওয়া হয় না, অর্থাৎ 31 বা 32 কখনোই নেওয়া হয় না সাধারণত। 32 অনেক জায়গায় রাউটিং টেবিলে দেখবেন, ওটা দিয়ে বুঝে আসলে ওই আইপি অ্যাড্রেসটাই। Then a /30 subnet mask. ওকে, এতক্ষণ কি আপনারা শুনতে পাননি?
না স্যার, দেখতেছিও না কিছু। আচ্ছা, এখন দেখবেন, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে কোথায় আপনারা কোন পর্যন্ত দেখেছেন? /30 পর্যন্ত আমরা এসেছি। সো /30-তে 30-র চেয়ে বেশি আমরা নেটওয়ার্ক পোর্শনে নেই না। এটার কারণ হচ্ছে 2 বিট দিয়ে তো 4টা হোস্ট তৈরি করা সম্ভব। তো 4টা হোস্টের মধ্যে 2টা চলে যায় ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক অ্যাড্রেসে, আর থাকেই 2টা ইউজেবল। সো আরো একটা যদি বিট নিয়ে নেন তাহলে আসলে থাকবেই 2টা। সো 2টা অ্যাড্রেসের মধ্যে একটা যদি নেটওয়ার্ক আর একটা যদি ব্রডকাস্টে যায় তাহলে আসলে ইউজেবল অ্যাড্রেস আর থাকবে না। এই জন্য এর চেয়ে বেশি আমরা আসলে যাই না। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন তো? স্যার পাচ্ছি। ওকে। সো এই যে সাবনেট ইগুলো আসতেছে, এটা বের করার বিভিন্ন টেকনিক আছে। সো একটা টেকনিক হচ্ছে এই ম্যাজিক নাম্বার। সো ম্যাজিক নাম্বার কি এটা একটু বলবে? সো এখানে লাস্ট যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে নির্ধারণ করে দিচ্ছে যে নেটওয়ার্কটা কতটুকু জাম্প করে করে যাবে আর কি। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা একটা সাবনেটের মধ্যে সাবনেটিং যখন করব কতটুকু জাম্প করে করে যাবে। আচ্ছা, আরো কিছু দূর সামনে আগেলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো রাইট থেকে আমরা দেখবো যে কোনটা ফার্স্ট 1 আছে, ওই 1 এর ম্যাজিক নাম্বারটা কত, সেই ম্যাজিক নাম্বার অনুযায়ী আমরা জাস্ট 0 থেকে যোগ করে যাব, তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো পেয়ে যাব আর কি। স্যার ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা, তাহলে তো শুনে না এতক্ষণ, সরি। Because 64 plus 192 is 56, and that's too large a number. Let's see how it works with 3 bits. With 3 bits, we now have a /25, 26, 27 subnet mask, /27 subnet mask, in decimal 255, 255, 255, 224. The last one in the subnet mask is our magic number. In this case, লাস্ট ওয়ানটা বের করতেছে। এই যে লাস্ট ওয়ান মানে এখানে দেখা যাচ্ছে 32। সো 0 থেকে 32 যোগ করে করে সাবনেট মাস্ক গুলা, সরি, নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো পেয়ে যাবেন। it's in 32's place in the binary conversion table. So the magic number is 32. If we look at the networks, we'll see that they go up by 32. The first network being 0, 192.168.1.0/27, then the 32 subnet /27, 64, 96, 128, 160, 192, and 224. The subnets go up in increments of 32, following the magic number. Now that we see the pattern and how the last borrowed bit affects the location of the subnetworks, let's try it with a /28 subnet mask. Now I have the 192.168.1.0/24 network. I want to subnet it, changing it to /28. /28 means I borrow 4 bits in the subnet mask, so I now have 28 ones counted from left to right. 255, 255, 255, 240 subnet mask. 128 plus 64 plus 32 plus 16 is 240. The last one is in the 16's place. This is the 128's place, the 64's place, the 32's place, the 16's place. So the magic number is 16. 16. We'll see that the networks go up by 16. The first network is always 0, so 192.168.1.0/28. I'll copy this and paste it, and the next network will be the 16 network. Why? Because the magic number is 16, because the last one is in the place value of 16. The next network will be 32. And the following network will be 48. And after 48, 64, and so on and so forth. The networks will go up by 16. In each network, we have the host bits, 4 bits for hosts, which is also 2 to the 4th power of 16. So the network will go from 0 up to 15, with 0 being the subnetwork address or network address, and 15 being the broadcast address, and the next subnet is the 16 subnetwork. Now let's try creating /29 subnets. We can see that that involves borrowing 5 bits from the host portion of the subnet mask, and that the last one is in the 8th place. So the magic number is 8.
the networks will go up in increments of 8. So starting from 0, we'll have the 8 network, and the 16 network, and the 24 network, and so on and so forth, all subnets being /29. For the /30, we see that the last one is in the 4's place, and that the networks will go up by 4. So similarly, the networks will go up in increments of 4. So the first network is the 0 network, then the 4 subnetwork, then the 8 subnetwork. Each subnetwork will have 4 host addresses. In this case, 0 to 3. 0 will be the network address, 3 the broadcast address, and the addresses between 1 and 2 will be the usable host addresses. Only 2 usable host addresses in a /30 subnetted network. You might ask yourself, will this technique, the magic number technique of looking at the place value of the last one in the subnet mask, work in other subnetted octets? In other words, if we're starting from a class B /16 network address or a /8 class A network address, would this technique work? And it does. For instance, if we take a 172.16.0.0 network /16, you can see in this scenario, I've subnetted it to a /23 subnet mask. In other words, I've taken the original 16 network bits and borrowed 1, 2, 3, 4, 5, 6, 7 ones from the host portion of the subnet mask. In this situation, the last borrowed one is in the 2's place. So the magic number in this situation is 2. This means that the subnets will go up by 2 in this octet here. So in other words, our first subnet will be 172.16.0.0 /23, and the next network will be 172.16.2.0 /20. সো এটা হচ্ছে থার্ড অক্টেটের মধ্যে কাজটা হচ্ছে। সো থার্ড অক্টেটে হচ্ছে লাস্ট ওয়ানটা যেহেতু থার্ড অক্টেটে এজন্য ওই অনুযায়ী কাজ হচ্ছে। The only difference is now, instead of 16 host bits like we would have had in a /16 network, we now have 9 host bits. So 2 to the 9th power, meaning we have 512 minus 2 would be 510 host addresses that we can assign. In other words, the network goes from 0.0 all the way up to 172.16.1.255. So the first usable host address would be 0.1, and the last usable host address would be 1.254. The next subnet starts at 2.0. After that, the networks continue to go up by 2. In other words, the next subnet will be the 4 subnet, and then the 6 subnet, and the 8 subnet. Notice that the networks are going up by 2, but in the 3rd octet, not in the 4th octet. The only difference, not to be confused on, is the larger number of host addresses that you'll experience when you subnet in this octet or in the 2nd octet. You can see how the magic number technique can help you quickly locate the networks or subnets. ঠিক আছে, তো এটা সেকেন্ড অক্টেটেও হতে পারে, তার আগের অক্টেটেও হতে পারে। এটা অক্টেট দেখে আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, সো আমরা যে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা নামিয়েছিলাম সেটা একটু দেখি এবং সেটা অনুযায়ী কাজ করি। সো আমাদের এখানে বলেছে যে সাবনেট দ্য অ্যাসাইন নেটওয়ার্ক, এটাকে একটু ছোট করে আনি এই পাশে, তাইলে আমরা অ্যাক্টিভিটিটাও সাথে দেখতে পাবো। এটাতে আপনারা মনে হয় একটু দেখতে কষ্ট হচ্ছে, যেটার ফন্টটা বাড়ানো মুশকিল। আচ্ছা, সো আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো প্যাকেট ট্রেসার? Okay, so create a subnetting scheme that meets the required number of subnet and required number of host addresses. In this scenario, you are a network technician assigned to install a new network for a customer. You must create multiple subnets out of the 192.168.0.0/24 network address space to meet the following requirement. অর্থাৎ এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এই 192.168.0.0 এই অ্যাড্রেসটাকে ভাগ করতে হবে, এই অ্যাড্রেসটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ওরা যেভাবে বলে সেভাবে। The first subnet is the LAN A network. You need a minimum 50 host IP addresses. ঠিক আছে, সো ফার্স্ট সাবনেট হচ্ছে LAN A. LAN A কে আপনার ফার্স্ট সাবনেটটা দিতে হবে। The second subnet is the LAN B. You need a minimum of 40 host IP addresses. You also need at least 2 additional unused subnets for future network expansion. Okay, so এখন বলেন দেখি 50টা আইপি অ্যাড্রেস, 50টা হোস্ট থাকতে হইলে আমার কয়টা বিট হোস্ট পোরশনে রাখা লাগবে? স্যার বুঝি নাই 50টা কি স্যার? 50টা হোস্ট আপনার হোস্টকে আইপি অ্যাড্রেস দিতে হবে। 50টা হোস্টকে
আইপি অ্যাড্রেস দিতে হবে, তাহলে আপনার নেটওয়ার্ক হোস্ট পোর্শনে কতটা বিট লাগবে? ধরেন আপনাকে 8টা বিট দেওয়া হলো, 8টা বিট দেওয়া হলো, ঠিক আছে। 8টা বিট হোস্ট পোর্শনে যদি 8টা বিট থাকে, আমরা এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে 192.168.0.0, তারপরে দেওয়া আছে হচ্ছে /24, ঠিক আছে। /24 মানে হচ্ছে এই অক্টেটটাতে 8, এই অক্টেটটাতে 8, এই অক্টেটটাতে 8, তার মানে 8 8 8 24, এতটুকু হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। আর এই যে লাস্ট অক্টেটটা আছে, এখানে 8টা বিট আছে, এই 8টা বিট হচ্ছে হোস্ট পোর্শন। সো এইটা আমরা হোস্ট পোর্শন নিয়ে আসলাম। সো এখানে 8টা বিট আছে। সো 8টা বিট দিয়ে কতগুলো আইপি অ্যাড্রেস পসিবল বলেন তো? 256টা 256, 2 টু দি পাওয়ার 8, 8 বিট 2 টু দি পাওয়ার 8, -2 256টা, তাই তো। এখন আমাকে এইটাকে সাবনেটিং করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই হোস্ট বিট গুলো থেকে কিছু বিট নিয়ে নতুন নেটওয়ার্ক তৈরি করতে হবে। অর্থাৎ এই যে এটা /24 আছে, এটাকে 25 26 সামথিং এরকম বানাতে হবে। তাইলে আমাকে প্রথমটাতে বলেছে 50টা আইপি অ্যাড্রেস হোস্টকে দিতে হবে, এবং দ্বিতীয়টাতে বলেছে 40টা দিতে হবে। তো 50টা দেওয়ার জন্য মিনিমাম কত বিট আমার হোস্টে রাখতে হবে? 6টা স্যার। 6টা, মানে কতগুলা হোস্ট ওখানে তাইলে পসিবল? 6টা যদি রাখি 64 64টা অ্যাড্রেস পসিবল। ইউজেবল অ্যাড্রেস কয়টা থাকবে? 62 62, রাইট। সো আমাকে এই যে যেই অ্যাড্রেস, যেই যতটা হোস্টের আইপি অ্যাড্রেস দিতে বলবে, তার চেয়ে 2টা বেশি আমি সবসময় হিসাব করবো। অর্থাৎ 50 কে আমি দেখবো 52 হিসাবে, 40 কে দেখবো 42 হিসাবে। তো 52 রাখার জন্য আমার নেক্সট 2 এর পাওয়ার হচ্ছে 64। 64 মানে 2 টু দি পাওয়ার 6 নাকি? 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 127, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে আপনার হোস্ট পোর্শনে রাখতে হচ্ছে 6 বিট। এখানে 1 2 3 4 5 6 বিট, ঠিক আছে। এখানে তারা বলেছে যে আপনার একটা নেটওয়ার্ক তো ল্যান এ কে দিতে হবে, আরেকটা নেটওয়ার্ক দিতে হবে ল্যান বি কে। আরো বলেছে যে ইউ অলসো ইউ অ্যাট লিস্ট ইউ অলসো নিড অ্যাট লিস্ট 2 অ্যাডিশনাল আনইউজড সাবনেট, অর্থাৎ 2টা সাবনেট রেখে দিতে হবে, যেগুলো ফিউচারে যদি কোনো নতুন ল্যান আসে সেগুলোকে ইউজ করানোর জন্য। আপনি চাইলে এইখানে 1 বিট বড় নিয়ে /24 করে 2টা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারতেন, 2 ল্যানকে। কিন্তু আপনাকে তৈরি করতে হবে 4টা, কারণ সে আরো 2টা রাখতে বলছে, ঠিক আছে। 4টা করতে হলে আপনার কয়টা হোস্ট বিট থেকে কয়টা বিট নিতে হবে? 2টা বিট নিতে হবে, রাইট। 2 দুগুণা 4, 4টা সাবনেট তৈরি করতে হলে আপনাকে 2টা হোস্ট বিট থেকে 2টা বিট নেটওয়ার্ক পোর্শনে নিতে হবে, ঠিক আছে। বুঝতে পারলেন কিনা? স্যার ল্যান এ বি তো 2টা, হ্যাঁ, এছাড়াও আপনাকে এই সি, 4টা হবে। হ্যাঁ 4টা। এই যে এখানে যদি খেয়াল করেন সি নাম্বারে, ইউ অলসো নিড অ্যাট লিস্ট 2 অ্যাডিশনাল আনইউজ সাবনেটস ফর ফিউচার নেটওয়ার্ক এক্সপেনশন। কারণ আপনি যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তখনই আপনাকে সবসময় চিন্তা করতে হবে ভবিষ্যতে এটা এক্সপেন্ড হতে পারে বা ভবিষ্যতে এক্সপেনশনের ব্যাপার থাকতে পারে। সো সেই ক্ষেত্রে সেইটা আপনাকে মাথায় রেখে তারপরে আপনাকে কাজ করতে হবে। সো 2টা অতিরিক্ত নেটওয়ার্ক আপনাকে কি করতে হবে? রেখে দিতে হবে। সো আমরা যদি এই 2টা অতিরিক্ত রাখি, তাহলে আমাদের মোট 4টা নেটওয়ার্ক হলো। ওকে, সো 4টা নেটওয়ার্ক হলে আমাদের ওই 2 বিট হোস্ট পোর্শন থেকে 2 বিট নিতে হবে, অর্থাৎ /25 আমরা করতে পারবো না, আমাদের করা লাগবে /26। ওকে, সো আমাদের তাইলে আমরা একটু এই দিকে যদি লিখে রাখি 192.168.0.0/26 করব আমরা। তাইলে /26
আপনার ওই ম্যাজিক নাম্বার হিসাব করে যদি দেখেন তাহলে দ্বিতীয় বিটটা সাবনেট মাস্কে /26 এ ওই লাস্ট অক্টেটটা যে আছে ওটার দ্বিতীয় বিটটা হচ্ছে 1, অর্থাৎ 1 1 তারপরে 1 2 3 4 5 6, অর্থাৎ এটার প্লেস ভ্যালু হচ্ছে 128, এটার প্লেস ভ্যালু হচ্ছে 164। তাহলে এটার সাথে 64 যোগ করে করে আপনি নেটওয়ার্ক গুলো পাবেন। সো 192.168.0.64/26, তারপরে 64 এর সাথে আরো 64 যোগ করলে 128/26 পাবেন। ঠিক আছে, আরো 64 যোগ করলে কত পাবেন? 192 নাকি? সো এর পরেরটা হচ্ছে 192। সো এইগুলো আসলে আবার আমাদের আপাতত লাগতেছে না, কারণ হচ্ছে ওগুলা যদি ফার্দার কখনো এক্সটেনশন হয় তখন এই জিনিসগুলো লাগবে। সো আমরা ওই নিচের দুইটাই রাখি, এই দুইটা আপাতত মুছে দেই। হ্যাঁ, এই দুইটা আপাতত মুছে দিলাম। ওকে, সো এখন আসেন তারপরে কি বলেছে সেটা একটু দেখি। এরপরে আমাদেরকে বলেছে you also need at least আচ্ছা variable length subnet mask will not be used, অর্থাৎ সাবনেট মাস্ক ভেরিয়েবল লেন্থেরও অনেক সময় হয়। অর্থাৎ ধরেন যে একটার 26 হলো আর একটার হলো 29 এরকম হয়, তো তারা এটা আপাতত ইউজ করতে না করেছে। আমরা ভেরিয়েবল লেন্থ ইউজ করব হচ্ছে ওই ভিএলএসএম যখন ইউজ করব আরো পরে, তখন all of the device subnet mask should be the same length। সো আমরা সেম লেন্থেরই নিয়েছি 26। ওকে, এবার হচ্ছে answer the following question to help create a subnetting scheme that meet the stated network requirement. How many host addresses are needed in the largest required subnet? আমরা দেখলাম যে 52 টা দরকার, তার মানে 64 ই করতে। What is the minimum number of subnets required? 4টা সাবনেট required। আচ্ছা, the network that you task to subnet is এত। What is the /24 subnet mask in binary? সো আপনারা জানেন প্রথম তিনটা অক্টেটে 1 থাকবে, লাস্টের অক্টে সবগুলো 0 থাকবে। Okay, the subnet mask is made up of two portions, the network portion and the host portion. This is represented in the binary by the ones and zeros in the subnet mask. In the network mask, what do the ones represent? নেটওয়ার্ক মাস্কে ওয়ান গুলা কি রিপ্রেজেন্ট করে? ওয়ান গুলা নেটওয়ার্ক অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে, নেটওয়ার্ক পোর্শন রিপ্রেজেন্ট করে, আর জিরো গুলা হোস্ট পোর্শন রিপ্রেজেন্ট করে। সেগুলো আপনারা জানেন, তারপরে আবার একটু রিভাইজ দিলাম। টু সাবনেট এ নেটওয়ার্ক বিটস ফ্রম হোস্ট পোর্শন অফ দ্য অরিজিনাল নেটওয়ার্ক মাস্ক আর চেঞ্জড ইনটু সাবনেট বিটস। Okay, the number of subnet bits defines the number of subnets. Give each of the possible subnet mask depicted in the following binary format. How many subnet and how many hosts are created in each example? Okay, এখানে বিভিন্ন সাবনেটিং করে তারা /25 26 হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কয়টা সাবনেট হোস্ট কয়টা এগুলো জিজ্ঞেস করেছে। এই যে প্রথমটার মধ্যে /25 এটার মধ্যে সাবনেট সংখ্যা হচ্ছে 2টা, হোস্ট হচ্ছে 2⁻7 - 2, তার মানে হচ্ছে কতটা 126, তাই তো 128 - 2, সো 126টা। তারপরেরটায় যদি আসেন /26 এ সাবনেট 2⁻2টা সম্ভব, অর্থাৎ 2 স্কয়ার মানে 4 চারটা, আর নাম্বার অফ হোস্ট হচ্ছে ওই 64 - 2, তার মানে কত 62। ওকে, /27 এ হচ্ছে 8টা সাবনেট আর ওখানে 30টা, ঠিক আছে। তারপর /28 এ 16টা সাবনেট সম্ভব, আর হোস্ট কয়টা সম্ভব? হোস্ট হচ্ছে 14টা। ওকে, তারপরেরটাতে হচ্ছে 32টা সাবনেট, হোস্ট হচ্ছে 6টা, তাই তো। তারপরেরটায় হচ্ছে হোস্ট হচ্ছে 2টা হোস্ট সম্ভব, আর নেটওয়ার্ক হচ্ছে সাবনেট হচ্ছে ওই আরো 2 গুণ আর কি, ঠিক আছে 64টা।
Okay, considering your answer above, which subnet must meet the required number of minimum host address? বলেন তো কোনটা? আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। এই 26/26 যেটা আছে এটা আমাদের রিকোয়ারমেন্ট মিট করে, অর্থাৎ 4টা সাবনেট তৈরি করতে হবে এবং 62টা করে এক একটা ইয়েতে থাকবে। কনসিডারিং your answer above, which subnet must meet the minimum number of subnets required? So ওই 2 নাম্বারটাই। Okay, considering your answer above, which subnet must meets both of the required minimum number of host and minimum number of subnet required? সো এই 2 নাম্বার যেটা আছে অর্থাৎ /26 এটাই দুইটার ক্ষেত্রে এই একটাই পসিবল, এর চেয়ে বেশি বা কম পসিবল না। ওকে, সো এখানে এগুলা লিখতে বলছে, লিস্ট দা সাবনেট ফ্রম ফার্স্ট টু লাস্ট দ্য টেবিল, রিমেম্বার দ্য ফার্স্ট সাবনেট ইজ এত উইথ দ্য চুজেন সাবনেটওয়ার্ক। সো আমরা এখানে লিখেছিলাম একবার, এগুলো আবার করে ফেলেছি, দুইটা মুছে দিয়েছি। Okay, assign IP address based on the following criteria. Use the ISP network setting as an example. Okay, so assign the first subnet to LAN A. So আমাদেরকে বলেছে ফার্স্ট সাবনেট যেটা আছে, ফার্স্ট সাবনেট কোনটা? ফার্স্ট সাবনেট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এইটাকে বোঝাচ্ছে ফার্স্ট সাবনেট। এইটা দিতে বলতেছে LAN A কে। LAN A কোথায় আছে? এটা দিতে বলতেছে LAN A কে। আচ্ছা, তারপরে বলতেছে ইউজ দ্য ফার্স্ট হোস্ট অ্যাড্রেস টু দ্য কাস্টমার রাউটার। সো ফার্স্ট হোস্টের অ্যাড্রেস কাস্টমার রাউটার ইন্টারফেস কানেক্টেড টু LAN A সুইচ। এই জায়গায় এই ইন্টারফেস যে কানেক্টেড হচ্ছে এখানে ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে। ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে এই যে 192.168.0.0, এটার ফার্স্ট হোস্ট হচ্ছে 0.1, ঠিক আছে? সো .1 এখানে দিতে বলতেছে। তারপরে বলতেছে কি ইউজ দ্য সেকেন্ড অ্যাড্রেস ফর দ্য LAN A সুইচ, মেক শিওর টু অ্যাসাইন দ্য ডিফল্ট গেটওয়ে। সো .2 দিতে বলতেছে এই সুইচটাতে .2। ওকে, তারপরে বলতেছে ইউজ দ্য লাস্ট হোস্ট অ্যাড্রেস ফর PCA, মেক শিওর টু অ্যাসাইন। আচ্ছা, এইখানে দিতে বলতেছে লাস্ট হোস্ট অ্যাড্রেস। বলেন তো এটা লাস্ট হোস্ট অ্যাড্রেস কত হবে এই সাবনেটটার? 63 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, রাইট? তার মানে ইউজেবল হচ্ছে 62, ঠিক আছে? 64 যেহেতু পরেরটা থেকে 64 শুরু, তার মানে 63টা ব্রডকাস্ট, সো তার আগেরটা 62। সো এখানে আমরা অ্যাসাইন করব 62। আচ্ছা, এরপরে বি তে আসেন, অ্যাসাইন দ্য সেকেন্ড সাবনেট টু LAN B। সেকেন্ড যে সাবনেট আছে এটা বলতেছে LAN B তে অ্যাসাইন করার জন্য। ওকে, সো এটাতে অ্যাসাইন করতে গেলে আমাদেরকে এখন বলতেছে ইউজ দ্য ফার্স্ট হোস্ট অ্যাড্রেস টু দ্য কাস্টমার রাউটার ইন্টারফেস অফ LAN B। সো আগের মতো এইখানে দিতে বলতেছে হচ্ছে ফার্স্টটা, তাইলে ওইটা আসবে হচ্ছে .65, তাই তো? এটা হলো ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। ইউজ দ্য সেকেন্ড হোস্ট অ্যাড্রেস LAN সুইচ। সো LAN এ যেতে হবে তারপরেরটা, তার মানে .66, আর ইউজ দ্য লাস্ট হোস্ট অ্যাড্রেস ফর দ্য PCB। বলেন তো লাস্ট কত হবে? 126 রাইট, একদম কারেক্ট। 128 হচ্ছে তারপরেরটা, সো 127 হচ্ছে ব্রডকাস্ট, সো 126 হচ্ছে আমাদের এই পিসিতে দিব, ঠিক আছে? সো আমরা এইটা হচ্ছে লজিক্যালি, এটা হচ্ছে আপনি খাতা কলমে ভাগ করে ফেললেন, ঠিক আছে? এই জিনিসটুকু করে ফেলার পরে এখন আমাদের হচ্ছে রাউটার বা এগুলি আমাদের ওই ডিভাইস গুলাতে এখন কনফিগার করতে হবে। সো পার্ট 2 তে আমরা চলে আসতেছি। Configure the basic settings on PCs, switches, and router. Refer the addressing table for device name, address information. It is okay. So আসেন আমরা কনফিগার করা শুরু করি। আমাদের 1 নাম্বার স্টেপে আছে set the enable secret password on customer router. So customer router আমরা একটু যাই। ওকে, customer router CLI একটু উপরে নিয়ে আসি, তাহলে আপনার দেখতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, সো
কাস্টমার রাউটারে বলতেছে enable secret password on এত। ওকে, সো সিক্রেট পাসওয়ার্ড তৈরি করতে বলছে enable config t, সরি কি হলো, connect t হয়ে গেছে, config t, config টার্মিনাল দিয়ে দিলাম। সো সিক্রেট পাসওয়ার্ড বলতেছে, সো enable secret দিতে হবে, enable secret ক্লাস সি বড় হাতের ক্লাস 123। সো কাস্টমার রাউটারে পাসওয়ার্ড দিতে বলতেছে সিক্রেট, তো দিলাম 4%। তারপরে হচ্ছে কনসোল লাইনে পাসওয়ার্ড দিতে বলতেছে, সো লাইন কনসোল 0। সো এখানে দিতে হলে পাসওয়ার্ড সিসকো 123 দিলাম। ওকে, 8% হলো। কনফিগার কাস্টমার রাউটার অ্যাজ হোস্ট নেম ফর দা রাউটার। ওকে, সো আমরা এখান থেকে এক্সিট করে বাইরে বের হয়ে আসলাম। এখন হোস্ট নেম দিব, হোস্ট নেম এটার নাম দিতে হবে কাস্টমার রাউটার। আচ্ছা, কাস্টমার রাউটার এটা একসাথে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লাইন কনসোলে যে গেছিলাম, লাইন কনসোল, এই লাইন কনসোলে কিন্তু আমরা কি করি নাই, লগ ইন দেই নাই। সো লগ ইন না দিলে কিন্তু আসলে পাসওয়ার্ডটা অ্যাক্টিভেট হলো না। সেই লগ ইন দেওয়ার ফলে আমার ই বেড়ে গেল, আরো 3% বেড়ে গেল। ওকে, কনফিগার দা G0/0 এন্ড G0/1। সো কোনটা 0/0 কোনটা 0/1 কিভাবে বুঝবো? রেফারেন্স থেকে শো ডিভাইস নেম, শো ডিভাইস মডেল, সেইখানে আমরা এটা অন করে নিলাম। ওকে, এখন অন করে নিতে পারতেছি। সবসময় আসলে অন হবে এটা গ্যারান্টি করা যায় না, অনেক সময় ওরা লক করে রাখে, তখন আপনাকে ইয়ে থেকে বুঝতে হবে, শো রানিং কনফিগ থেকে আরো কিছু ট্রায়াল এন্ড এরর করে বুঝতে হবে আর কি। ওকে, এখন আমরা ইন্টারফেস 0/0, এই যে এই ইন্টারফেসটা আমরা কনফিগার করি, ইন্টারফেস G0/0। ওকে, সো এখানে আইপি অ্যাড করতে হবে, আইপি অ্যাড, এই ইন্টারফেসের আইপি হচ্ছে আমার এই 192.168.0.1, আর এটার সাবনেট মাস্ক কত হবে 255.255.255. দুইটা বিট যদি আপনার 1 হয়, তার মানে 128+64, 128+64 মানে হচ্ছে 192.0। ঠিক আছে, সাবনেট মাস্ক /26 এর জন্য যত হয় তত করলাম আর কি। ওকে, আইপি অ্যাড, আচ্ছা 255 একটা বেশি দিয়ে দিয়েছি, সরি। ওকে, সো আইপি অ্যাড হয়ে গেল, এটাকে নো শাট করে দিতে হবে, এনাবল দেম। ওকে, সো নো শাট করে দিলাম, এটা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে বের হয়ে আসি, ইন্টারফেস G0/1 এ প্রবেশ করলাম, আইপি অ্যাড যে আমাদের কমান্ডটা আছে সেটা নিয়ে আসলাম, এখানে 0/1 দিয়েছিলাম, এই পাশেরটা যদি করতে যাই তাহলে 0.65, ঠিক আছে, .65 0/1 এরটা করতেছি, সো 65 দিলাম। 65 হচ্ছে না, 192.168.0. এর আগেরটার সাবনেট মাস্কটা আসলে ভুল হয়েছে, ওই লাস্টে আবার .0 একটা অতিরিক্ত দিয়েছিলাম, সেটা ভুল করেছি। আচ্ছা, সো আমরা এর আগেরটা ঠিক করে আসতে হবে, নাইলে এটা ঠিক হবে না। 0/0 তে গেলাম, তারপরে আইপি অ্যাড, এখানে আসলে 255 ঠিক ছিল, লাস্টের জিরোটা ভুল করেছি। ওকে, এটা হচ্ছে 65 এর জায়গায় থাকবে হচ্ছে 1।
ওকে, সো এখানে ডাইরেক্টলি দিলেই ঠিক হয়ে যাবে। আসলে নো আইপি অ্যাড দিয়েও করে আসতে পারেন, বাট ডাইরেক্টলি দিলে ওই আগেরটা ওভাররাইট করে ফেলে। ওকে, সো এখন আসেন আমরা আবার ইন্টারফেস জি 0/1 এ চলে আসি। সো এখানে সেম জিনিসটাই আসবে, কিন্তু 1 এর জায়গায় থাকবে 65। এই তো দিয়ে দিলাম। সো নো শার্ট, আমাদের এটা আপ হয়ে গেল, দেখতেছেন যে সবুজ বাতি জ্বলে গেছে। ওকে, তারপরে আমাদের ল্যানের সুইচ গুলা কনফিগার করতে হবে। এরপর এর আগে এখানে আবার কিছু কথা বলেছে, এখানে বলেছে সেভ দা রানিং কনফিগারেশন টু দা স্টার্টআপ ফাইল। সো সেভ করতে হবে। সেভ করতে হলে এন্ড করে বাইরে চলে আসলাম। তারপরে সেভ করতে হলে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, সেন্টার দিলাম, কপি হয়ে গেল 43%। ওকে, সো কাস্টমার রাউটার আমরা কনফিগার করে ফেললাম। কনফিগার দা টু কাস্টমার ল্যান সুইচেস। সো ল্যান সুইচ গুলাতে আসেন, একটু কনফিগার করি। ওকে, এনাবল, তারপরে হচ্ছে কনফিগ টি। ওকে, দেন হচ্ছে আমরা কিভাবে করব, আগে রানিং কনফিগটা একটু দেখি। এখানে লাইন কন ইন্টারফেস ভিলেন 1, সো ইন্ট ভিলেন ভিলেন 1, ঠিক আছে, ভিলেন 1 এ এটা কনফিগার করতে হবে। ওকে, সো ভিলেন 1 এ আমরা ঢুকতেছি, ভিলেন 1, এটার মধ্যে আইপি অ্যাড, কোন আইপিটা দিব, আমরা যেহেতু ল্যান এর এটার মধ্যে ঢুকেছি, সো 192.168.0. এখানে হচ্ছে 2 দিতে বলা হয়েছে, 2, সো 255.255.255.192। ওকে, নো শাট। ওকে, সো এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে এক্সিট আইপি ডিফল্ট গেটওয়ে 192.168.0.1, ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিতে হবে। আইপি ডিফল্ট গেটওয়ে এটার জন্য কমান্ড। এরপরে আমরা চলে যাব পরের আমাদের ল্যানে। এখানেও ভিলেনটা জাস্ট সেই সিমিলারলি সেট করতে হবে। এনাবল কনফিগ টি আইপি ইন্টারফেস ভিলেন 1, তারপরে আইপি অ্যাড, এখানে হচ্ছে 192.168.0. এই যে এখানে হচ্ছে 66.66, এখানে এই করতে হবে .66 দিয়ে দিলাম। সরি, সাবনেট মাস্ক দিতে হবে 255.255.255.192 দিয়ে দিলাম। সো বেড়েছে নো শাট, আরো বেড়ে গেল। এবার যেতে হবে এক্সিট দিয়ে আইপি ডিফল্ট গেটওয়ে 192.168.0. কত হবে বলেন তো? 65, কারণ এই যে এই পাশ থেকে হচ্ছে এটা এই ইন্টারফেসে দেওয়া 65। ওকে, দিলাম, এই তো পার্সেন্টেজ বেড়ে গেছে। আচ্ছা, এটা দুটো কনফিগার করে ফেললাম। এখানে এটাই বলেছে কনফিগার দ্য আইপি অ্যাড্রেস ইন্টারফেস ভিলেন 1 on 2 customer LAN switches, make sure to configure the correct default gateway on each switch. Okay, configure the PC interfaces. So PC ইন্টারফেস গুলাতে আমাদের জাস্ট কনফিগার করতে পারলেই শেষ। ওকে, সো এখান থেকে আমাদের ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন, এখানে কনফিগারেশন গুলো লিখে ফেলি। আইপি অ্যাড্রেস হবে কত এটার মধ্যে বলেন তো? 192.168.0. এখানে দিয়েছে 62.62, ঠিক আছে। এই যে এপিসির জন্য আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম 62 আসবে।
আর আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 তারপরে 192। এগুলো আমরা আগে ই করে রেখেছি। ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.0.1। ডিএনএস সার্ভার তো নাই। ওকে, সো এটা কনফিগার হয়ে গেল, দেখেছেন 83%। আর এটা করলে তো আপনাকে 100% এর উপরেও দিয়ে দিতে পারে। এখন 100% এর উপরে আসলে কত যাবে এটা দেখার বিষয়। 192.168.0. কত এটা বলেন তো? এই যে এখানে আমরা আগেই লিখে রেখেছি, এই এখন কিন্তু আবার নতুন করে ক্যালকুলেট করার কোনো দরকার নেই। যে 126, ঠিক আছে, 126 দেওয়ার সাথে সাথে দেখবেন যে বেড়ে একদম হয়ে গেছে। দেখেন এখন খালি 95 হয়ে গেছে। এখন ডিফল্ট গেটওয়েটা দেই 168.0. কত এটা? এই যে এখানে ডিফল্ট গেটওয়ে, এটা দিক দিয়ে কানেক্টেড, এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়েটা, তাহলে এটা হলো 65। সো 65 দেখেন 100% না দিলে তো 105% দিত আটটু হলে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা একটা সুন্দরভাবে করে ফেলতে পারলাম, ঠিক আছে। সো এইরকম জিনিসগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করে করে কাজ করতে হবে। এই যে এইখানে যে আরো নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলার এই যে /30 নেটওয়ার্ক আছে, এটার একটা এখানে দিয়েছে, একটা এই ইন্টারফেসে কনফিগার করেছে, আর একটা এই পাশে ইন্টারফেসে কনফিগার করেছে। এখানে এইদিকে দেখবেন এগুলো প্রত্যেকটার মধ্যে আইপি সুইচ যেগুলো আছে বা রাউটার যেগুলো আছে, এগুলোর সিএলআই তে গিয়ে দেখার চেষ্টা করবেন। এখানে অবশ্য দেখতে দিবে বলে মনে হয় না, কারণ ওইটা তো ওরা লক করে রাখছে, কারণ ওই দিকের ওই জিনিসগুলো। কিন্তু এই /27 এগুলা এখানে এগুলার মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, এগুলা দেখতে দিবে না, কারণ হচ্ছে ওইগুলাতে তো আপনার কাজ নাই। এগুলি আসলে কাজ করতে দেয় না। এটার আরো মানে ভালো দিকও আছে, কারণ আপনি যদি ধরেন ওইগুলার কনফিগারেশন নষ্ট করে ফেলেন, তখন আপনার পরীক্ষা তো 12টা বেজে যাবে, কারণ এই দিকের এগুলি করতে পারতেছেন না, ওইদিকে নষ্ট করলে তো এই। এরপরে এই যে টেস্ট এবং ট্রাবল শুট নেটওয়ার্ক, যদি কোনোটার মধ্যে ঝামেলা হয়, আমাদের তো 100% হয়ে গেছে, সো আমরা এই যদি দেখতাম যে 100% না, তখন এই যে এখান থেকে বিভিন্ন আমরা পিং টিং করে দেখতাম যে ওকে এখানে তো 100% দেখাচ্ছে, কিন্তু রিয়েল লাইফে তো আসলে 100% বা 90% এগুলি দেখার উপায় নাই যে কত পার্সেন্ট আপনার হইলো, তাই না? সো তখন আসলে রিয়েল লাইফে এভাবে টেস্ট করে দেখতে হয় যে ওকে সবগুলা কানেকশন ঠিক আছে কিনা, একটা থেকে আরেকটার মধ্যে ই করতে পারতেছে কিনা, পিং করতে পারতেছে কিনা, ঠিক আছে। তো আপনারা নিজেরা আবার এটা নিজে নিজে প্র্যাকটিস করেন, আমি তো এটা করলামই। এরপরে আমরা এখানে /16 এরপরে /16 থেকে আপনার এটাকে যদি আরো সাবনেট করেন, /16 কে সাবনেট করলে কতটুকু কয়টা বিট নিলে, এখানে এক এক বিট করে /17 18 প্রতিটা করে দেখাইছে যে নাম্বার অফ সাবনেট কয়টা হবে, প্রতিটা সাবনেটের মধ্যে হোস্ট কয়টা, ঠিক আছে। এগুলো করে একেবারে /30 পর্যন্ত করে দেখাইছে যে নেটওয়ার্ক নাম্বার অফ সাবনেট কত হচ্ছে, প্রতিবার 2 দিয়ে গুণ হচ্ছে, আর এটা 2 দিয়ে ভাগ হয়ে 1 মাইনাস হচ্ছে প্রতিবার, ঠিক আছে। এইভাবে করে যাচ্ছে। সো ক্রিয়েট এ 100 সাবনেট উইথ এ /16 প্রিফিক্স। তো 100 সাবনেট তৈরি করতে হলে কোনটার মধ্যে যেতে হবে? এই যে 100 সাবনেট তৈরি করতে হলে আপনাকে এই /23 এর মধ্যে যেতে হবে অবশ্যই। ওকে, তো এখানে তারা এই যে দেখেন শেষ পর্যন্ত /23 সাবনেটিং করেছে, ঠিক আছে। অ্যাড্রেস রেঞ্জ 1000 যদি করতে হয়, তাহলে আমার ওই যে এখান থেকে দেখে আসেন 1000টা করতে হলে কোনটার মধ্যে যেতে হবে, /26। ওকে, এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি। তো /26 এটা শেষ পর্যন্ত দেখবেন /26। আচ্ছা, /18 1000 না বললো, 1000টা সাবনেটস উইথ এ /8 প্রিফিক্স। ও আচ্ছা আচ্ছা, /8 প্রিফিক্স কে সাবনেটিং করছে। এখানে তো /20 করছে, সরি /16 কে করছে। 1000টা সাবনেট হইতে হইলে আমার লাগবে হচ্ছে 10টা বিট, তাই তো। দেখেন এই যে /16 কে 1000টা করতে হলে /26 এ আসতে হয়েছে, তাহলে /8 কে যদি করতে হয়, /8 কই গেল, এই যে এখানে যে বলেছে /8 প্রিফিক্স কে করতে হলে 10.0.0.0, সো এটা /8 প্রিফিক্স বলে দেওয়া আছে।
এটাকে করতে হলে 1000টার জন্য 1024 পর্যন্ত যেতে হবে। তার মানে আসলে 10টা বিট আপনাকে সাবনেট পোর্শনে নিতে হবে। সো 10টা বিট নিলে /8 নেটওয়ার্ক আছে, আরো 10 যোগ হলে /18। ঠিক আছে, 8 থেকে 18 হলো। ওকে, সাবনেট অ্যাক্রস মাল্টিপল অক্টেটস, এটা কি বলে দেখি একটু। In classless subnetting, we've seen how we can borrow bits from the host portion of the subnet mask, and that the last one that's borrowed is the magic number, meaning that the last one, if we look at the place value of the 8-bit grouping, the last one in this case is in the 32s place, so the networks go up by 32. Starting with the 0 network, we have the 32 network, then the 64, 96, 128, so on and so forth, but the networks go up by 32. What about when we're subnetting from a class A or class B network address and subnetting generally in the other octets? Let's take a look at another example. This time we have a 10.0.0.0 network address and a classful class A subnet mask, and we're going to subnet it. So we've taken the 8 bits and borrowed 3 bits, and now we have a /11 subnet mask. The last one in the subnet mask is still in the 32s place. If we look at this 8-bit grouping in this octet right here, the last one is still in the 32s place. So the networks will go up by 32. So the networks are the 10.0, 32, 64, 96, and they're going up by 32, but in the second octet. The only difference is now we have a lot more host addresses. We have 8, 16, 21 zeros for hosts, which means there's over 2 million hosts per subnet. For instance, if we take a look at this 10.192.0.0 subnet, the next subnet is 10.224. So that means that the host addresses go from 0.1 all the way up to 10.223.255.254 as the last usable host, and 255 is the broadcast. The next address is 10.224.0.0, which is the next subnet. All of these subnets are now /11. What about a more difficult scenario? In this scenario, we need to create over 300 equal size. এখানে তারা যে জিনিসটা বোঝাতে চাইলো সেটা আমরা আগেই বুঝে এসেছি যে আগে আমরা জাস্ট লাস্ট অক্টেটের মধ্যে কাজ করেছি। এটা আসলে আরো অন্যান্য অক্টেটেও সেম ভাবে এই ম্যাজিক নাম্বারটা আসলে কাজ করে, সোজা কথা এটা। সো কিন্তু এই লাস্ট অক্টেট আর অন্যান্য অক্টেটের মধ্যে করার মধ্যে পার্থক্য এটাই যে হোস্ট আসলে কিন্তু ওখানে আরো হোস্টের জন্য আরো 8টা বা 16টা বিট বেশি পাচ্ছি। সো হোস্টের ক্যালকুলেশনটা একটু বেশি হবে আর কি, হোস্টটা একটু ঠিকভাবে ক্যালকুলেট করতে হবে, এই আর কিছু না। Subnets of 20,000 hosts each, starting from the 10.0.0/8 network. So we need to create a lot more subnets. So create over 300 equal sized subnets of 20,000 hosts each starting from eto. So 300 বলেছে, তার মানে আপনাকে আসলে 300 এর উপরে মানে 512 মানে 2 to the power 9 অর্থাৎ 9টা বিট আপনাকে ধার করতে হবে। তো 9টা বিট যদি ধার করেন তাহলে কোথায় যাবে বলেন তো? আমাদের নেটওয়ার্ক পোর্শনের প্রথম অক্টেটটা হচ্ছে মেইন নেটওয়ার্কের মধ্যে আছে। তাহলে 300টা যদি আপনি ইকুয়াল সাইজ সাবনেট নিতে চান তাহলে আপনাকে 9টা বিট নিতে হবে হোস্ট পোর্শন থেকে। সো 9টা বিট যদি নেন তাহলে এটা কততম অক্টেটে যায় পড়বে বলেন তো? বলতে পারতেছেন না? থার্ড অক্টেট। গুড, থার্ড অক্টেটে যায় পড়বে। মানে 8টা তো অলরেডি সে নিয়ে গেছে। আমার 300 এর জন্য লাগবে 512। 300 এর উপরে 2 এর পাওয়ার হচ্ছে 512, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 9। তো 2 টু দি পাওয়ার 9 হলে আমার 9টা বিট নেওয়া লাগতেছে। সো 9টা বিট হলে এখানে আছে 8টা বিট, তারপরে এখান থেকে আরেক বিট নিচ্ছি। সো আমার টোটাল 9টা বিট। তো থার্ড অক্টেটে যে পড়তেছে, এখানে যদি 1 হয় তার মানে এগুলা সবগুলা 1 হবে আর কি। সো আপনি এখানে যদি 1 হয় তাহলে ম্যাজিক নাম্বার হচ্ছে 128। সো এইখানে প্রথমটা হবে 0, তারপরেরটা হবে 128, এইভাবে করে যাবে আর কি। ঠিক আছে, তারপরে তারপরের যেটা হবে সেটা হচ্ছে এখানে প্রথমবার 0 ছিল, পরের বার 1 হবে, পরের বার 2 হবে, 3 হবে, এরকম করে করে যাবে আর কি। 0 এর জন্য এই দুইটা, 2 এর জন্য 1 এর জন্য এই দুইটা, 2 এর জন্য আবার 0 128, এই 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 অক্টেটে 0 1 2 3 করে যাবে আর কি। সো এই 0 এর জন্য দুইটা সাবনেট 0 128, এই 1 এর জন্য দুইটা 0 128, আবার এরকম 2 এর জন্য 3 এর জন্য, এরকম করে যেতে থাকবে আর কি। ওকে, তারা একটু দেখাক তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো মনে হয়। And we need a lot of hosts. Looking at this situation, we know that we're going to need to borrow bits from the host portion of our subnet mask. The question is, how many bits will we borrow? If we borrow 1 bit, we have 2 subnets. Now we have 4 subnets, 8 subnets, 16, 32, 64, 128, 256, 512. If we borrow 9 bits, we'll have 512 subnets that we create, and that will be sufficient to meet the demand for 300 equal size subnets. What about the requirement of 20,000 hosts each? We have 15 zeros left for hosts per subnet.
2 to the 15th power is 32,768 minus 2 would be 32,766 hosts per subnet. That meets the requirement of having at least 20,000 hosts in each subnet. So this scenario would work. You can see here that I've now highlighted the borrowed bits from the subnet mask. I've also converted it to decimal here, 255.255.128.0. And I've already ascertained that the last one in the subnet mask is in the 128th place, so the magic number is 128. The subnets will still go up by 128, but they'll also need to go up for every number possible in the second octet. If we look below here, we can see our subnets. The first subnet will be the 10.0.0.0/17 subnet, then the 0.128 subnet, then the 1.0 subnet, then the 1.128 subnet. And as you can see, we're iterating through every possible number in the second octet and then going up by 128 in the third octet. If I was to list out every possible subnet, we go all the way up to 10.255.0.0, and the next subnet would be 10.255.128.0/17 is our last subnet, for a total of 512 subnets. In a situation like this, there's many more subnets and many more hosts per subnet, but the rule of the magic number still applies. ওকে, সো এটা দুই অক্টেট মিলে কাজ করার একটা জিনিস দেখালো। এখানে আপনাকে কি বলে সাবনেট মাস্কটা বাইনারিতে আনতে বলতেছে। সো সরি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 248 মানে হচ্ছে লাস্টের এক বিট বাদ দিলে হচ্ছে 255 জায়গায় 54, আরো 2 বাদ দিলে হচ্ছে 52, আরো 4 বাদ দিলে হচ্ছে 248। তার মানে লাস্টের 3টা বিট বাদে 1 2 3 4 5 6 7 8 0, ঠিক আছে। স্ল্যাশ কত হবে এটা? 24 থেকে 3 বাদ দিলে 21, তাই তো? সো চেক হয়েছে। নিউ প্রবলেম। এরকম দিয়ে আপনারা নিজের টেস্ট করবেন যে ঠিক আছে কিনা। বাইনারিতে আনবেন, লাইক প্রিফিক্স নোটেশন, এগুলি তো বাচ্চাদের কাজ, আপনারা তো ভালোই পারবেন। ওকে, এই পোর্শন গেল সাবনেট টু মিট রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমরা 9টার মধ্যে শেষ করার চেষ্টা করব। ওকে, subnet private versus public IPv4 address space. While it is nice to quickly segment a network to subnet, your organization's network may use both public and private IPv4 addresses. This affects how you will subnet your network. Okay, the figure shows the typical enterprise network intranet. Okay, this is the internal part of the company's network, accessible only within the organization. The device in the internet uses private IPv4 address. So নিজেদের কোম্পানির ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করেছে, এটা হচ্ছে ইন্ট্রানেট। এই যে এখানে দেখা যাচ্ছে ভালো করে। সো এই যে নেটওয়ার্কটা, এটার মধ্যে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করে। সো এটা হচ্ছে ইন্ট্রানেট, এটাকে বলা। ডিএমজেড একটা করেছে, এটা হচ্ছে this is the part of the company's network containing resources available to the internet such as web browser devices in DMZ use public IPv4 address. So বিভিন্ন সার্ভার বা এখন যে ক্লাউড কনসেপ্টের দিকে সবাই চলে যাচ্ছে, অর্থাৎ ক্লাউডে সবকিছু রাখতেছে। সো সেটাও তো এই থেকে অ্যাক্সেস করা লাগবে। সো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে। ক্লাউডে অ্যাক্সেস করতে হলে আপনি পাবলিক আইপি ছাড়া আসলে পারবেন না। সো সেই ক্ষেত্রে পাবলিক IPv4 অ্যাড্রেস লাগতেছে। সরি। So both the intranet and DMZ have their own subnetting requirements and challenges. So দুইটারই subnetting requirement আছে। The intranet uses private IPv4 addressing space. This allows an organization to use any of the private IPv4 network addresses, including ETHO, with 24 host bits and over 16 million hosts. Okay, using a network address with 24 bit makes subnetting easier and more flexible. This includes subnetting on an octet boundary using /16. Okay, so this is if the organization has a need for fewer than 200 subnet, allowing for some growth, this gives each subnet more than enough host address. So 8 থেকে যদি সাবনেট করা হয় এরকম 10.0.0.0/8 এরকম যদি একটা অ্যাড্রেস নেওয়া হয় তাদের এই ইন্ট্রানেটে দেওয়ার জন্য, ইন্টারনেটে সাবনেটিং করার জন্য, তাহলে তারা এটাকে তাদের যদি 200 সাবনেট দরকার হয় তাহলে /8 কে /16 দিয়ে সাবনেটিং করলো। তো এখানে কিন্তু 256টার মতো সাবনেট তারা পাবে
এবং হোস্ট প্রতিটা ইয়ের মধ্যে হোস্ট থাকতেছে 65,000-এর উপরে। ওকে, সো এটা একটা ভালো তারা পাচ্ছে। এর 8কে যদি /24 দিয়ে করে তাহলে 65,000-এর উপরে সাবনেট হবে, 250টার 254টা হচ্ছে প্রতি হোস্টে থাকবে। ঠিক আছে, so the eto can also be subnetted using any other number or prefix such as eto. This would give network administrator a wide variety of options. Using eto private network address makes subnet planning implementation easy. So network administrator এর উপরে এটা সে কিভাবে আসলে ভাগ করবে, এরকম তার এগুলা করার ফ্লেক্সিবিলিটি আছে আর কি, এগুলা যে কোনোটাই সে চুজ করতে পারে। তবে নেটওয়ার্ক সাইজ যত পারা যায় আসলে ছোট রাখলেই সুবিধা, কারণ ওই যে ব্রডকাস্ট ডোমেইনের একটা ব্যাপার আছে, ব্রডকাস্ট মেসেজ পাস করলে ওটার জন্য প্যাকেট ক্রিয়েট হয়, প্যাকেট ক্রিয়েট করারও তো একটা আছে, ওভারহেড আছে। Okay, what about the DMZ? DMZ কিভাবে কাজ করবে? Because these devices need to be publicly accessible from the internet. The devices in DMZ require public IPv4 address. The depletion of public IPv4 address space became an issue beginning of the mid-90s. Since 2011, IANA and 4 out of 5 REITs has run out of IPv4 address space. Although organizations are making the transition to IPv6, the remaining IPv4 address space remains severely limited. This means an organization must maximize its own limited number of public IPv4 address. This requires the network administrator to subnet their public IP address space into subnet with different subnet masks. In order to minimize the number of unused host address per subnet, this is known as variable subnet length masking. সো ওই যে বললাম যে আনইউজড হোস্ট কমানোর জন্য সাবনেটে এটা ভেরিয়েবল লেন্থ করতে হয়। সো ওইখানে দেখা যাবে যে এখানে ব্যাপারটা যেটা বলছে, তাদের এখানে অনেকগুলো সার্ভার থাকতে পারে, এবং এই যে সার্ভারগুলার প্রত্যেকটাকে যদি একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেয় তাহলে আসলে এটা পসিবল না, কারণ আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস খুবই কমে গেছে, এটা ডিপ্লেশন দেখা দিয়েছে। ঠিক আছে, সো তারা যেটা করবে সেটা হলো একটা বা দুইটা, হয়তো সর্বোচ্চ, অনেক বেশি যদি এরকম সার্ভার থাকে তাহলে দুইটা বা এরকম তারা পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করবে, আর নিজেদের মধ্যে মানে পাবলিক আইপি অ্যাড্রেস আমরা যেমন কি বলে ল্যান থেকে ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য ওই নেট বা প্যাট হয়ে তারপরে ইন্টারনেটে যাই, ঠিক আছে, ঠিক সেরকম তারা এই সার্ভার গুলাকে হচ্ছে ওইরকম একটা ল্যানের মধ্যে রাখবে এবং আইপি পুল থেকে ওই আইপি নিয়ে নেট বা প্যাট দিয়ে তারপরে বাইরের সাথে কমিউনিকেট করবে, বাইরের যে কোনো এর সাথে তারা কমিউনিকেট করবে। সো এটা একটা ব্যাপার আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে জাস্ট ওই বাউন্ডারিতেই করলেই হচ্ছে না, সাবনেট মাস্কিং করলেই হচ্ছে না, বা সাবনেটিং করলেই হচ্ছে না, আমাদেরকে করতে হচ্ছে বাউন্ডারি ছাড়াও, অর্থাৎ /16/24 এগুলো ছাড়াও /30/28 এই ধরনের আমাদেরকে সাবনেটিং করতে হচ্ছে, যেটাকে আমরা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং বলে থাকি আর কি। মিনিমাইজ আনইউজড হোস্ট IPv4 অ্যাড্রেস এন্ড ম্যাক্সিমাইজ সাবনেট। সাবনেট বাড়াতে হবে, আনইউজড হোস্ট কমাইতে হবে, সোজা হিসাব। To minimize the number of unused host IPv4 address, maximize the number of available subnet, there are two considerations when planning subnets: the number of host addresses required for each network and the number of individual subnet needs. The table displays the specific for subnetting a 24 network. So এখানে আসলে একটা চার্ট দিয়েছে যে /24 কে কখন কিভাবে কত দিয়ে আমরা করব, সাবনেট কতগুলা দরকার হইলে বা হোস্ট কতগুলা দরকার পার সাবনেটে, সেটার উপরে ভিত্তি করে এখান থেকে আমরা যে কোনোটাই চুজ করতে পারি। ওকে, সো এফিশিয়েন্ট IPv4 সাবনেটিং কিভাবে করব? ইন অ্যান এক্সাম্পল, কর্পোরেট হেডকোয়ার্টার হ্যাজ বিন অ্যালোকেটেড এ পাবলিক আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস এত 10 হোস্ট বিট, এটার মধ্যে আছে, by its ISP as shown in the figure. This will provide এত হোস্ট অ্যাড্রেস। সো এত হোস্ট অ্যাড্রেস প্রোভাইড করবে, হ্যাঁ, তার মানে 10টা হোস্ট বিট দিয়েছে, মানে হচ্ছে 2 to the power 10 - 2, তার মানে 1024 হতে 1022টা হোস্ট অ্যাড্রেস দিতে পারবে।
Okay, we are using this address instead of an actual public IPv4 address. So একটা public IPv4 address এর against আমরা এইগুলো ইউজ করতেছি, এই পাবলিক আইপি প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো আমরা ইউজ করতেছি, এগুলো বিভিন্ন হোস্টদেরকে আমরা দিতে পারি। ওকে, সো এখানে আরো দেখাইছে যে 40টা পাবলিক আইপি অ্যাড্রেস তার কর্পোরেট হেডারে লাগতেছে, ব্রাঞ্চ 1 এ 25টা, ব্রাঞ্চ 2 তে 30টা, ব্রাঞ্চ 3 তে 10টা, ব্রাঞ্চ 4 এ 15টা। সো এইগুলাকে একটা সর্ট করে তারপরে সেই অনুযায়ী এই হোস্ট পোরশন এবং এর একটা সাবনেটিং আমাদেরকে করতে হবে, দেখতে হবে সবচেয়ে বেশি কোনটার মধ্যে, সবচেয়ে বেশি 40টার জন্য আমাদের কয় বিট লাগবে হোস্ট পোরশনে। 40 এর উপরে 2 এর পাওয়ার হচ্ছে 60, 2 এর পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 6, তার মানে 64, তাই তো? সো 6 বিট লাগবে। তারপরে যদি আসেন 30 এর জন্য লাগবে হচ্ছে 5 বিট, 2 টু দি পাওয়ার 5 মানে 32। ওকে, সো প্রথম একটা থেকে দিলাম সাবনেটিং করে তাকে 64 বিটের একটা, মানে 64 না, 6 বিটের একটা সাবনেট, মানে 6 বিট হোস্ট ওয়ালা সাবনেট। তারপরে এটা থেকে ফার্দার সাবনেটিং করে তাকে দিলাম 5 বিট ওয়ালা একটা, তারপরে এই 25 ওয়ালাকে একটা দিতে হবে। ওখান থেকে পরের সাবনেটটা দিব কাকে, এই 25 ইয়েকে। তারপরের সাবনেট দিতে হবে 15, তার মানে এখানেও আসলে 30টা লাগবে, কারণ 14টা হইলে আমরা 16টার মধ্যে কভার করতে পারতাম। আচ্ছা 10, এটা এটা 2 এর তার উপরের পাওয়ার -2 হচ্ছে 14, সো এটা 16টার অর্থাৎ 4টা বিট নিলে এটার হচ্ছে আর কি। ওকে, সো এইখানে এটা একটু সাবনেটিং করে অনেকটা সম্ভবত দেখিয়েছে যে এটা তো আগের মতোই আছে। এই যে হোস্ট পোরশনে তারা সাবনেট নিচ্ছে, তাই তো 4 বিট হোস্ট পোরশন, এটা পুরাটাই হোস্ট পোরশন। সেই পুরো হোস্ট পোরশন থেকে তারা 4 বিট নিচ্ছে, কারণ তাদের 1 2 3 4 5টা লাগবে। 5টা যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 3, 3 বিট হলে হয়তো তারা 4 বিট নিচ্ছে, কারণ হোস্ট পোরশনে আমরা সাবনেট যত বেশি পারবো বানাবো, আর হোস্ট পোরশনে বিট যত কম পারবো তত ভালো আর কি। সো হোস্ট পোরশনে 6টা দিয়ে যেহেতু হচ্ছে, তারা এখানে এই জন্য সাবনেট পোরশনে কয়টা রেখে দিয়েছে, 4টা রেখে দিয়েছে। ওকে, সো প্রথমে এটাকে ভাগ করলো, প্রথম /26 করার পরে এইটা দিয়ে দেওয়া হলো একটাকে, ওই প্রথমটাকে। তারপরে এই 00 তো দিয়ে দিলাম, তারপরে পরের সাবনেট হচ্ছে 01, সো 01 দিয়ে দেওয়া হবে। 01 কে আসলে কি করা হবে, 40টা, তারপরে হচ্ছে 30টা। সো 01 চাইলে তো এরকম /26 করে দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই, পরেরটা করে। আবার চাইলে এটাকে আমরা ফার্দার সাবনেটিং করতে পারি, ঠিক আছে? ফার্দার সাবনেটিং করে এর পরের বিটটাও সাবনেটের মধ্যে নিয়ে /27 করে দিতে পারি এটাকে, তারপরেরটাকেও /27 দিতে পারি, তারপরেরটাকেও /27, এরকম 28 9ও করে দিতে পারি আর কি। ওকে, এখানে /26 দিয়ে সবগুলোর মধ্যে করে দিয়ে দিছে। আচ্ছা, এখানে এটা নিজেরা চেক করবেন যে হোস্ট কয়টার জন্য কত বিট দরকার এবং কত রেঞ্জ কি কত নিতে হবে, এখানে এগুলা নিজেরা করে করবেন। সাবনেটিং সিনারিও, এখানে প্যাকেট ট্রেসারের একটা অ্যাক্টিভিটি আছে, এটা করে ফেলবেন। এরপরে আছে কি ভিএলএসএম। ওকে, ভিএলএসএম তাহলে আমরা পরের ইয়েতেই দেখি। আর এখানে স্ট্রাকচার ডিজাইনের কথা কি বলেছে, নেটওয়ার্ক অ্যাড্রেসের প্ল্যানিং কিভাবে করবেন সেগুলো নিয়ে কথাবার্তা, ডিভাইস অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, ইন ইউজার ক্লায়েন্ট, সার্ভারস পেরিফেরালস, এগুলাকে সাধারণত স্ট্যাটিক আইপি দেওয়া হয় সার্ভার গুলাকে, ইন্ড ইউজারকে সাধারণত ডিএইচসিপি দিয়ে দেওয়া হয়, কারণ ইন্ড ইউজার তো একজনের পর একজন আসতেছে, কে যাইতেছে, কে ওয়াইফাই তে কানেক্ট হচ্ছে, কে ল্যানে কানেক্ট হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য আমরা ওইভাবে করে ফেলি। আর
সার্ভার এন্ড পেরিফেরালস গুলা যেহেতু আমার বারবার অ্যাক্সেস করতে হয় এবং আইপি অ্যাড্রেসটা দরকার, সে একটা স্ট্যাটিক থাকলে ভালো। এরপরে সার্ভার দ্যাট আর অ্যাক্সেসিবল ফ্রম দ্য ইন্টারনেট মাস্ট হ্যাভ এ পাবলিক আইপি অ্যাড্রেস মোস্ট অফেন অ্যাক্সেসড ইউজিং নেট। সো নেট ইউজ করে তাদের এর সুবিধা থাকতে হবে। ইন্টারমিডিয়েট ডিভাইস ম্যানেজমেন্ট, মনিটরিং, সিকিউরিটি এগুলোর জন্য আপনার থাকতে হবে। আর গেটওয়ে অর্থাৎ বাইরে যে চলে যাবে রাউটার এবং ফায়ারওয়াল। হ্যাঁ, ওই দিন যে স্যার বলছিলেন যে একই পাবলিক অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা প্রাইভেট অ্যাড্রেসকে সে অ্যাক্সেস দিতেছে পেটের মাধ্যমে। হ্যাঁ, তো স্যার একই ব্রাউজার, একই কম্পিউটারে দুটো ডিফারেন্ট ব্রাউজার থেকে যখন স্যার গুগলকে অ্যাক্সেস করি, তখন স্যার পাবলিক আইপি অ্যাড্রেসও একটা থাকে, প্রাইভেটও একটাই থাকে। তাহলে দুটো আলাদা আলাদা রেসপন্স যে স্যার পাচ্ছি, যেমন ক্রোম থেকে আলাদা রেসপন্স পাচ্ছেন। কারণ হচ্ছে ধরেন আপনার এইখানে ধরেন আমার সিএমডিটা যদি ওপেন করি, আমার তো একটাই আইপি অ্যাড্রেস, তাই না? কিন্তু আমার একটা আইপি অ্যাড্রেস হইলো আমার গুগল ক্রোমের জন্য একটা পোর্ট, তারপরে আপনার ওই ধরেন মেইলের সফটওয়্যারটার জন্য একটা পোর্ট, মাইক্রোসফট এজ এর জন্য আরেকটা পোর্ট, তারপরে আপনার ওই যে ফায়ারফক্স এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোর্ট আছে। মানে তারা বিভিন্ন পোর্টে রান করে প্রত্যেকটাই, ঠিক আছে? এই 192.168.0.101 এর পরে আরেকটা পোর্ট নাম্বার থাকে, ঠিক আছে? সো যার ফলে আপনি যখন এখান থেকে মানে অ্যাড্রেসটা অ্যাক্সেস করার জন্য বাইরে বের হবেন, অর্থাৎ পাবলিক আইপি নিয়ে বের হবেন, সো তখন আপনার ওই যে নেট বা প্যাট যে করতেছে, সে লিখে রাখবে। ধরেন গুগল ক্রম ধরেন যে সাপোজ এই পোর্টে কাজ করে এরকম না, আমি জাস্ট লিখে রাখলাম ধরেন এটা হচ্ছে আপনার প্রাইভেট পোর্ট, প্রাইভেট আইপি লেখা আছে, পোর্ট লেখা আছে, এটার সাথে ম্যাপিং করে রাখলো। আপনার আইএসপি যেই গ্লোবাল অ্যাড্রেসটা আপনাকে দিচ্ছে, সেই অ্যাড্রেসটার সাথে আপনার একটা পাবলিক পোর্ট করে রাখলো। ধরেন পাবলিক পোর্টটা এরকম কিছু একটা হলো 27,645, ঠিক আছে? সো সে যখন এই পোর্টে যখন রেসপন্স আসবে, তখন সে এটার কাছে পাঠিয়ে দিবে। আপনার আবার ধরেন যে মাইক্রোসফট এইজ থেকে একটা কোনো কিছুই করলেন, তখন এটার ধরেন যে 643 পোর্ট হলো। সো পাবলিক আইপি অর্থাৎ নেট বা প্যাট এটাকে যখন পাবলিকলি পাঠাবে, তখন তারাও এটার আরেকটা পোর্ট দিয়ে দিবে, ধরেন যে কোনো একটা পোর্ট দিল আর কি। সো যার ফলে কি হচ্ছে, আপনি আপনার এখানে একটা প্রতিটাই রান করতেছে আলাদা পোর্টে, প্রতিটা অ্যাপ্লিকেশন রান করতেছে আলাদা পোর্টে, এবং পাবলিকলি যখন যাচ্ছে এটা গুগল বা ফেসবুকের কাছে, তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোর্টে যাচ্ছে। সো আপনার মাইক্রোসফট এই যে রিকোয়েস্টটা গেল এই পোর্ট দিয়ে, আপনার গুগল ক্রমের রিকোয়েস্টটা গেল পাবলিকলি এই পোর্ট দিয়ে। আবার যখন এটার এই পোর্টের এগেইনস্টে রিপ্লাইটা আসবে, তখন আপনার নেট বা প্যাট কি করবে, এই পোর্টে আপনার রিপ্লাইটাকে সে ট্রান্সফার করে দিবে যে ওকে এই পোর্ট তো এই পোর্টের সাথে বাইন্ড, সো এটা প্রাইভেট এই পোর্টে দিয়ে দিই, এই আইপি অ্যাড্রেসের এই পোর্টে, ঠিক আছে? আপনার এটা যখন আসবে তখন সে এই পোর্টের রিপ্লাই আসলে তখন সে পাঠিয়ে দিবে যে এই পাবলিক আইপি অ্যাড্রেসের এই পোর্টে এটা রিপ্লাইটা দিয়ে দাও। তো তখন এখানে পাঠিয়ে দিবে আর কি। ওকে, বুঝলে তো খুবই ভালো। আর যদি ভদ্রতার খাতিরে না করে থাকেন তাহলেও খারাপ না, কারণ আজকে আমাদের বেশি সময় নাই। ওকে, তাহলে আপনারা একটা কাজ করেন, এই যে আমাদের ভিএলএসএম দুইটা আছে, প্রথমত তো এই যে অ্যাক্টিভিটিটা একটু প্র্যাকটিস করবে। আচ্ছা, ভিএলএসএম এর তাতে ওকে, ভিএলএসএম টা করতে পারলে তো করলেন, নাইলে আমরা পরের দিন দেখাবো। এই যে সাবনেটিং সিনারিও আছে, এই যে পপ প্যাকেট ট্রেসার, এটার আগের এই অ্যাক্টিভিটিটা এই 11.7.4 এইটা নিজেরা প্র্যাকটিস করবেন। তারপরে এই প্যাকেট ট্রেসার এই সাবনেটিং সিনারিওটা কমপ্লিট করবেন, এবং শেষে আচ্ছা ভিএলএসএম ডিজাইন এন্ড প্র্যাকটিস, তাই তো? ওকে, সো ভিএলএসএম করতে পারলে তো ভালো, এটা করে ফেলবেন, আর নাইলে পরে করতে হবে আর কি।
আচ্ছা, দিস ভিএলএসএম এর এই দুইটা আছে, একটা হচ্ছে 11.9.3, একটা আছে 11.10.1। ঠিক আছে, তো এই দুইটার একটা আমরা করে দিব আর একটা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট দিন আমরা ভিএলএসএম শুধু আলোচনা করব, আর তেমন কিছু আলোচনা করার নাই। ভিএলএসএম খুবই সহজ। ওকে, সো নিজেরা যতটুকু পারেন একটু দেখার চেষ্টা করেন, তারপরে আমরা তো আছি, সমস্যা নাই। ওকে, তারপরে আমাদের IPv6 অ্যাড্রেস দেখতে হবে। ওরে বাবা, IPv6 অ্যাড্রেসে অনেক কিছু, তো আপনাদের এগুলো একটু দেখতে হবে আর কি।